মাই ডিয়ার প্রাণ প্রিয় শ্বশুর আব্বা, আপনার মিসেসকে থামতে বলুন, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। আজ এখানে কি থেকে কি ঘটে যেতে পারে তার কিন্তু ঠিক নেই। মিসেস অ্যাশলি রীতিমতো রাগে ফুঁসছে। উনি এক হাত দিয়ে আকসারের হাত ধরে আছে, আরেক হাত দিয়ে সাদির কলার চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বললেন, তোর মতো কাওয়ার্ডের কাছে আমি আমার মেয়ে রাখবো না। পারলে আটকে দেখা। মিসেস অ্যাশলির কথায় সাদি বাঁকা হাসে। পারলে আমার কাছ থেকে আমার বউকে নিয়ে দেখান। মিসেস অ্যাশলি আকসারের হাত ধরে টান দেয়। আকসারা ঝামটা দিয়ে ছাড়িয়ে নেয় নিজের হাত। মিসেস অ্যাশলি যেই হাত দিয়ে সাদির কলার চেপে ধরে রেখেছে, আকসারা সে হাতে চেপে ধরে বলে, আমার সামনে আমার স্বামীকে অসম্মান করার রাইট তোমাকে কে দিয়েছে মম? তুমি ভুলে যেও না, সে কিন্তু আমার স্বামী। তাকে ভালোবেসে বিয়ে করেছি আমি। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। যদি তুমি এই সম্পর্ক রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। মিসেস অ্যাশলির কথায় আকসারা হাতের বাঁধন হালকা করে দেয়। অ্যাশলি মাকে হাসে। আকসারা অসহায় চোখে তাকায় সাদির দিকে। সাদি মাহিরকে কিছু একটা ইশারা করে। মাহির ঘাড় কাত করে এগিয়ে আসে। ছোট আম্মু, এমন করছো কেন বলো তো? তুমি তো নিজেই সাদিকে বনুর জন্য বেছে নিয়েছো, তাহলে? আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছো, আবার তুমি বলছো মেনে নিতে? আর আমি ভুল মানুষকে আমার মেয়ের জন্য বেছে নিয়েছি। সময় থাকতে সেই ভুল শুধরে ফেলতে হয়, তাই আমি আমার সেই ভুল শুধরে নিব। আকসারা মায়ের দিকে তাকায়। মিসেস অ্যাশলির চোখে মুখে কাঠিন্যতা। সাদি আকসারার হাত ছেড়ে দিয়ে কোমরে হাতে হাঁচকা টান দিয়ে আকসারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। সাদির এমন হঠাৎ স্পর্শে আকসারা কেঁপে ওঠে। মিসেস অ্যাশলি রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকায় সাদির দিকে। সাদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সবার সামনে বলে ওঠে, আকসারা নীলা আমার স্ত্রী, তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে উঠিয়েছি। থাকে তার পরিবারের যে কেউ আসলো আর আমি তাকে যেতে দেব, এমন ভুল ধারণা যেন কেউ না রাখে। চৌধুরী এগিয়ে আসে। সাদির কাছ থেকে আকসারাকে ছাড়িয়ে নেয়। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, কাল সকালের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। আমি এই বিয়েতে প্রথমে রাজি ছিলাম না। অস্ট্রেলিয়ার পছন্দ করা ছেলে শুনে আমি চুপ ছিলাম। এখন যেহেতু অস্ট্রেলিয়ার নিজেই এই সম্পর্ক মানে না, তাহলে আর আমার মেয়েকে এখানে রাখবো না। আদনান কায়সার ছেলেকে শান্ত হয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে। আদনান কায়সার সিমিন বেগমের দিকে তাকায়। সিমিন বেগমও শান্ত। আশ্চর্য, এরা মা ছেলে চাচ্ছে কি? সাদাত চৌধুরী আকসারার হাত ধরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সিমিন বেগম সামনে গিয়ে দাঁড়ায়। আমার বাড়ির বউ কোনো ফেলনা না মিস্টার সাদাত। যে আপনার বাড়ির রাজকুমারী নাই হতে পারে। আমার বাড়ির বউ কোনো ফেলনা না মিস্টার সাদাত। সে আপনার বাড়ির রাজকুমারী নাই হতে পারে, কিন্তু সে আমার বাড়ির রাজরানী। আমার ছেলের সমস্তটা জুড়ে বাস করছে আপনার মেয়ে। আপনার ছেলেকে এক নজর দেখার জন্য আমার ছেলেটা এক এক সময় এক এক দেশে পাগলের মতো ঘুরেছে। আপনার মেয়েকে ছাড়া আমার ছেলেটা নিঃস্ব হয়ে যাবে, আর আমি মা হয়ে এটা কখনোই হতে দেব না। আর আমি বাবা হয়ে কখনো আমার মেয়েকে আপনার ছেলের সাথে রাখবো না। মানি না আমি আপনার ছেলেকে আমার জামাতা হিসেবে। আমার মেয়েকে এই মিথ্যে সম্পর্কের জোর আমার মেয়েকে এই মিথ্যে সম্পর্কের শিকড়ের বাঁধন থেকে মুক্তি করব। আমার মেয়ে মুক্ত পাখির ন্যায় বেড়ে উঠবে। তাকে এই খাঁচায় তাকে এই খাঁচার মধ্যে থেকে মুক্ত করে আগের ন্যায় খোলা আকাশে উড়ার সুযোগ করে দিব। সাদাত চৌধুরীর কথায় সাদি ভ্রু কুচকে তাকায়। তো আমি কি আপনার মেয়ের হাত পা বেঁধে রেখে রোমান্স করি নাকি? অসভ্য নির্লজ্জ বেয়াদব! কোথায় কি বলতে হয় কোনো আইডিয়া আছে তোমার? বউ, আকসারা তাকায় সাদির দিকে। সবাই কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায় সাদির দিকে। সাদি মৃদু হাসে। সে জানতো এমন কিছুই হবে। সাদি এগিয়ে যায় মিসেস অ্যাশলির সামনে। মিসেস অ্যাশলি ভ্রু কুচকে তাকায় সাদির দিকে। সাদিটি কি করতে চাইছে? সাদি হাঁটু করে বসে মিসেস অ্যাশলির সামনে। সাদি মিসেস অ্যাশলির সামনে মাথা নিচু করে ফেলে, বলে, আমি আদিল কায়সার সাদিক কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি, আজ করছি। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আপনার মেয়েকে। একটা ভিক্ষুক ভিক্ষা চাইলেও তো তাকে ফিরিয়ে দেওয়া হয় না আম্মু। আমাকে ফিরিয়ে দেবেন না আম্মু। আপনার মেয়ে ছাড়া আমি এক সেকেন্ডও কল্পনা করতে পারি না কত কাঠখোট্টা পড়িয়ে আপনার মেয়েকে নিচের করে পেয়েছি, তা বর্ণনা করা অসম্ভব। তার প্রিয়লতা বিহীন এই আদিল নিঃস্ব, ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। সাদি এমন কিছু করবে তা যেন সকলেরই কল্পনার বাইরে। সবাই হতবাক বাকরুদ্ধ অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সাদির দিকে। মিসেস অ্যাশলি কিছুটা নরম হয়। উনি ঘুরে তাকায় মেয়ের দিকে, যার চোখে পানি। হয়তো এই পানি বলে দিচ্ছে তার প্রাণপ্রিয় পুরুষকে এমন অবস্থায় মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।
মিসেস অ্যাশলি মেয়ের দিকে দৃষ্টি রেখে সাদির উদ্দেশ্যে বলে ওঠে, উঠে দাঁড়াও। আমার মেয়ের চোখের পানি এত সহজে পড়ে না, সেখানে সে তোমার জন্য কাঁদছে। সারা ডিয়ার, তুমি কি তাকে সত্যিই ভালোবাসো? তুমি কি তাকে চাও? তোমার কি তাকে প্রয়োজন? আকসারা কোনো কথারই উত্তর দেয় না। সে এগিয়ে আসে সাদির কাছে। সাদির সামনে এসে হাঁটু গেড়ে বসে। সাদি মাথা নিচু করে বসে আছে। আকসারা কাঁপা কাঁপা হাত বাড়িয়ে নিজের দু হাতের মাঝে সাদির মুখ তুলে। সাদি অসহায় চোখে তাকায় প্রিয়সীর দিকে। আকসারা সাদির দিকে তাকিয়ে সাদির উদ্দেশ্যে বলে ওঠে, আমার আদিল তো দুর্বল নয়। সে কোনোদিন কারোর সামনে মাথা নত করেনি, আজও করবে না। তার প্রীতিল তার প্রীতিলতা তাকে ছেড়ে কোথাও যাবে না। এই আকসারা নীলার জীবনে প্রথম এবং শেষ পুরুষ তার আদিল। আদিল ব্যতীত দ্বিতীয় পুরুষ হবে আমার আর তার সন্তান। এছাড়া আর কোনো পুরুষের স্থান নেই আমার জীবনে। আমার ভালোবাসা আপনি। আপনাকে ছেড়ে যাওয়ার যে আর কোনো জায়গা নেই আমার। এই এক হালার সম্পর্কের জন্য কোনোদিন কোনো হারাম সম্পর্কে জড়িয়ে যায়নি। কতগুলো দিন অপেক্ষার পর আপনাকে পেয়েছি, তাহলে আজ এত সহজে ছেড়ে দিব ভাবলেন কিভাবে? আকসারা সাদির হাত ধরে ওকে দাঁড় করায়। আকসারা নিজের চোখের পানি মুছে ফেলে। তারপর রিয়ার উদ্দেশ্যে বলে, রি, তুই আর তোর শাশুড়ি এখানে থাক। তোদের সাথে অর্ণব ভাইয়া আর সাইফ ভাইয়া থাকবে। যে কোনো প্রয়োজনে ভাইয়াদের জানাবি। আর যদি না পারিস তাহলে আমাকে কল করবি, কেমন? আকসারার কথায় রিয়া মাথা নাড়ায়। আকসারা ঘুরে সামিরের দিকে তাকায়। সামির ভাইয়া সবাইকে নিয়ে বাড়িতে ব্যাক করো। আকসারার কথায় সামির বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে যায়। আকসারা এবার তাকায় ওর বাবা মার দিকে। মায়ের বেশ ভালো করেই বুঝতে পারছে তার বোন এই মুহূর্তে এমন কিছু করবে বা বলবে যা বিনা বাতাসে ঘূর্ণিঝড় বয়ে আনবে। আর হলো তাই। মম, ড্যাড, তোমরা আজ যা করলে তা আমি কোনো দিনও ভুলব না। আমার স্বামীকে তোমরা সর্বসমক্ষে অপমান করেছ। তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করার পরেও তোমরা বোঝোনি। বেশ, তোমাদের আর বুঝতে হবে না। যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমিও নেই। এর জন্য যদি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, তবে বেশ, আজ এই মুহূর্ত থেকে তোমাদের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। ছোটবেলায় যেমন জেনেছিলাম আমি এতিম, আজ থেকে আমি আবার এতিম। আজ থেকে আমি আমার মম ড্যাডের কাছে মৃত। মিসেস অ্যাশলি কিছু বলবে তা শুনেও না শোনার মতো করে আকসারা সাদির হাত ধরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। অন্না, কাশফি, প্রীতি মিসেস অ্যাশলির কাছে যাবে এমন সময় আকসারা পেছনে না ঘুরে বলে ওঠে, প্রীতি, তোরা যদি ওনার কাছে যাস তাহলে আজ থেকে ওনাদের সাথে সাথে তোদের সাথেও সম্পর্ক এখানেই শেষ। আকসারার কথায় ওরা সবাই না চাইতেও থেমে যায়। মাহির অন্নাকে ইশারা করে চলে যাওয়ার জন্য। অন্না আর কিচ্ছু না বলে কাশফি আর প্রীতিকে নিয়ে বেরিয়ে আসে। সবাই চলে যায়। রয়ে গেল শুধু সাদাত চৌধুরী আর মিসেস অ্যাশলি। মিসেস অ্যাশলি অসহায় চোখে তাকায় স্বামীর পানে। সাদাত চৌধুরী ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। সে তো ভেবেছিল হয়তো আকসারা সাদিকে ছেড়ে দিবে, কিন্তু তার মেয়ে উল্টো তাদেরকেই ছেড়ে দিল। মাহির মিসেস অ্যাশলির সামনে গিয়ে দাঁড়ায়। ছোট আম্মু, তুমি এমন করলে কেন? তোমার তো এমন করার কথা ছিল না তাহলে। সেটা তোমার আব্বুকে জিজ্ঞেস করো মাহির বেটা। তোমার দোষ আমার দোষ দিবে না আলচি। তোমার তোমার মেয়ে যে এমন কাজ করবে তুমি ভেবেছিলে? ও আচ্ছা, এখন মেয়েটা আমার একা হয়ে গেল, তাই না? এত কষ্ট করে মেয়েটাকে তোমার সাথে কথা বলানোর জন্য রাজি করালাম, আর তুমি কি না সব খেটে ঘ করে দিলে। সাদাত চৌধুরী আর মিসেস অ্যাশলি ঝগড়া শুরু করে দিয়েছে। মাহির রীতিমতো বিরক্ত। মায়ের কিছুটা চেঁচিয়ে ওঠে। ওফ, তোমরা থামবে? বনুর রাগ কিভাবে ভাঙাবে তা ভাবো। তোমাদের ঝগড়া পরেও করা যাবে। মাহিরের ধমক শুনে সাদাত চৌধুরী আর মিসেস অ্যাশলি চুপ হয়ে যায়। মাহির কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আমরা বিকেলে যাব কাইসার বাড়িতে। মহারানীর রাগ না ভাঙা পর্যন্ত এক চুলও নড়ব না। মাহিরের কথায় মিসেস অ্যাশলি আর সাদাত চৌধুরী রাজি হয়। বাসায় ফিরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকেছে আকসারা। সাদি ফ্রেশ হয়ে গেছে আরো আগে। তখনকার কথাগুলো বারবার কানে বাজছে। সাদি কল্পনাও করেনি আকসারা এমন কিছু করবে। সাদির ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে আকসারা। সাদি তাকায় আকসারার দিকে। আজার নিকাব পরেনি। আজার নিকাব পরেনি। চোখে মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, যা গলা বেয়ে গড়িয়ে পড়ছে। সাদি শুকনো ঢোকিলে নিজেকে সামলে চায়, তবুও সম্ভব হচ্ছে না। বড্ড জ্বালাতন করছে পানির ফোঁটাগুলো। আকসারার কোমর সমান চুলগুলো ছেড়ে দাও। বাতাসে এলোমেলো হয়ে মুখের উপর আছড়ে পড়ছে। আকসারা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সাদি এগিয়ে যায় আকসারার কাছে। কোনো আগাম বার্তা ছাড়াই নিজের দুহাত দিয়ে আকসারার কোমর পেঁচিয়ে ধরে।
আকসারা আকস্মিক ছোঁয়ায় কেঁপে ওঠে। বউ বলো না, কি বলবো? হসপিটালে যা সবার সামনে বলেছিলে। কি বলেছিলাম? ভালোবাসি। আমিও বাসি। উহুম, এইভাবে না, সুন্দর করে বলো। ভালোবাসি মিস্টার আদিল কায়সার, আপনাকে খুব ভালোবাসি। একটু ছুঁয়ে দেব। আকসারা মুচকি হাসে, গেয়ে ওঠে। শুধু ছোঁয়ায় এত যে আগুন। সাদি আকসারার গালে ঠোঁট ছোঁয়ালো, তারপর সেও গেয়ে উঠল। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। সাদির বুকের সাথে লেপ্টে জড়ো হয়ে ঘুমিয়ে আছে আকসারা। একটু পরপর বেশ ধীরে ধীরে শ্বাস ফেলছে আকসারা। কি মিষ্টি দেখতে লাগছে তার বউটাকে। ঘুমের মধ্যেও মানুষকে এতটা সুন্দর লাগে বুঝি। কি সব চিন্তা করছে সাদি। সাদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকসারার দিকে। নিমিষে মাথায় আসে কিছুক্ষণ আগের কথা। ইস, একটু ছাড়া পাওয়ার জন্য কতই না ছটফট করলো মেয়েটা। এত শত অনুরোধ অনুনয়ে কিচ্ছু কানে তোলেনি সাদি। সে শুধু নিজের কাজেই ব্যস্ত ছিল। 29 বছরের সমস্ত উন্মাদনা যেন ঢেলে দিয়েছে আকসারার উপর। এক পর্যায়ে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে আকসারা। তবুও তাকে এক চুলো ছাড় দেয়নি সাদি। কথাগুলো ভাবতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সাদি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আকসারাকে। বেশ শান্ত আর মিষ্টি লাগছে তার বউটাকে। হঠাৎই সাদির চোখ যায় আকসারার গলার নিচে লালচে দাগের উপর। অদ্ভুত এক ইচ্ছে মাথায় জেগে বসে। সে কিছুটা ঝুঁকে আকসারার গলার নিচের লালচে দাগের উপর ঠোঁট ছোঁয়। শুধু গলা নয়, প্রতিটি লালচে দাগের উপরই ঠোঁট ছোঁয়ায় সাদি। ঘুমের মধ্যেও বারবার ভিজে কিছু অনুভব হতে চোখ মুখ কুচকে ফেলে আকসারা। না, ক্রমশই বেড়ে চলেছে ভেজা ভাবটা। এক প্রকার বিরক্ত হয়ে চোখ খুলে আকসারা। নিজের উপর সাদিকে ঝুঁকে থাকতে দেখে ভ্রু কুচকায়। নিমিষে কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়। আকসারা দুহাত দিয়ে সাদির বুকে ধাক্কা মারে। হঠাৎ ধাক্কায় সাদি কিছুটা দূরে সরে যায়। চোখ তুলে তাকাতেই দেখতে পায় আকসারা রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই তো? সাদির সহজ সরল উত্তর মোটেও পছন্দ হয়নি আকসারার। সমস্যা কি আপনার? সমস্যা না থাকলে এমন করছেন কেন? কিছুক্ষণ আগে তো একটু ছাড়া পাওয়ার জন্য কত ছটফট করলাম। একটু ছাড় তো দেননি, উল্টো বলেছেন। আর একটু জ্ঞান হারিয়েও ছাড় পাইনি। এখন একটু ঘুমোচ্ছিলাম, তাও সহ্য হচ্ছে না আপনার? আমি তো শুধু তোমার লালচে দাগগুলোর উপরে আদর করে দিচ্ছিলাম। কোনটাকে আদর বলছেন আপনি? সমস্ত শরীরে ব্যথা করছে আমার। এই যে লালচে দাগগুলো, এগুলো আপনার দেয়া আঘাতের চিহ্ন। উম, ভুল বললে বউ, ওটা আঘাতের নয়, আদরের চিহ্ন। আমার প্রীতি লতাকে আমি ছুঁয়েছি, এটা সেই প্রমাণ। এটা কিছুক্ষণ আগে আমার ভালোবাসার প্রতীক। আসছে আমার ভালোবাসার প্রতীক। আপনি খুব পচা আদিল। আপনি বলেছিলেন একটু ছুবেন, কিন্তু দেখেন আমার সমস্ত শরীরে কেমন দাগ হয়ে গেছে। খুব বেশি ব্যথা করছে বউ? আকসারা ঠোঁট উল্টে তাকায় সাদির দিকে। এই বুঝি কেঁদে ফেলল। সাদি আকসারাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। কিছুটা সান্ত্বনা দিয়ে বলে ওঠে, একটু সহ্য করে নাও বউ, আজই একটু ব্যথা করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আর কখনো এত হার্ড হব না, আই প্রমিস। পরের বার থেকে জেন্টলম্যান হব, একটু কষ্ট দিব না। এবারের মতো মাফ করে দাও না বউ। যদি মাফ না করি? যা শাস্তি দেবে মাথা পেতে নেব। সত্যি তো? সত্যি। তাহলে আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন। আকসারার কথায় সাদির ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে শক্ত করে জড়িয়ে ধরলো আকসারাকে। আকসারা সাদির বুকে শান্ত হয়ে লেপ্টে আছে। সাদি ঝুঁকে আকসারার সমস্ত মুখে ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। আকসারার আবেশে চোখ বন্ধ করে নেয়। সাদি মৃদু হেসে আকসারার উদ্দেশ্যে বলে ওঠে, বউ কবে থেকে আমাকে এতটা অবজার্ভ করা শুরু করলো বলতো? জানি না। সত্যি জানো না? না। ভালোবাসি বউ। সাদি ভ্রু কুচকে তাকায়। কি? আদিল একটু চুপ থাকুন না, আমি ডিস্টার্ব ফিল করছি। আমি তোমাকে ডিস্টার্ব করছি? কিভাবে? এই যে আমি আমার স্বামীকে অনুভব করছি, আর আপনি কথা বলে বারবার আমার কাজে বাধা দিচ্ছেন। ও আচ্ছা, কি ফিল করলে? আমার আদিলকে। তোমার? ইয়া, হি ইজ অনলি মাইন।
অ্যান্ড ইউ? আই এম অনলি ইয়ার্স। বউ, বলুন। শাওয়ার নিতে হবে তো, চলো। ভালো কথা মনে করেছেন। আমার তো মনেই ছিল না। আপনি থাকুন, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর আপনি যাবেন। না, একসাথে নেবো শাওয়ার, চলো। মোটেও না, আমি একাই শাওয়ার নিব। আকসারা সাদিকে ছেড়ে দ্রুত নিচে নামে। বিছানা থেকে মেঝেতে পা পড়তেই যেন পায়ের প্রতিটি রগ টান খেলো। আকসারা ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় সাদি তাকিয়ে আছে। সাদিকে তাকিয়ে থাকতে দেখে আকসারা ব্যথাকে পাত্তা না দিয়ে সামনে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে এতে বেশ কিছু লাভ হলো না। ব্যথা যেন হানা দিয়েছে সমস্ত শরীরে। সাদি এগিয়ে এসে আকসারাকে কোলে তুলে নেয়। আকসারা চমকে ওঠে। আরে আরে, করছেন কি? নামিয়ে দিন, আমি যেতে পারবো তো। হ্যাঁ, তা তো দেখছি। প্লিজ নামিয়ে দিন, আমি আপনার সামনে শাওয়ার নিব কিভাবে? সব তো দেখা শেষ বউ, আর কি কিছু বাকি আছে? থাকলে বলো, এখনই দেখে নেই। সাদির এমন লাগামহীন কথায় আকসারা চোখ খিচে বন্ধ করে নেয়। সে তো ভুলেই গেছিল এই লোক যা বলবে তাই করবে। নিজেকে মনে মনে বকাঝকা করছে আকসারা। কেন সাদির কথায় প্রথমে রাজি হয়ে গেল? আকসারাকে লজ্জা পেতে দেখে সাদি শব্দ করে হেসে ফেলে। সাদিকে হাসতে দেখে আকসারা পুনরায় লজ্জা পেয়ে সাদির বুকে মুখ গুজে দেয়। শাওয়ার শেষ করে সাদি আকসারাকে কোলে তুলে নিয়ে আসে রুমের মাঝে। আকসারাকে বিছানার উপর বসিয়ে দেয়। হাত বাড়িয়ে আকসারার কপালের তাপমাত্রা দেখতে লাগে। কিছুটা গরম গরম জ্বর আসবেই বুঝতে দেরি হলো না সাদির। আকসারাকে রুমের মধ্যে বসিয়ে সাদি নিচে নেমে আসে। নিচে নেমেই সাদি দেখতে পায় ড্রয়িং রুমের সোফায় বসে আছে সাদাত চৌধুরী, মিসেস অ্যাশলি আর মাহির। সাথে কাইসার বাড়ির লোকজনও আছে। সবাইকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে যায় সাদি। সাদির এমন আচরণে মাহির ভ্রু কুচকায়। মাহির উঠে সাদির পেছন পেছন রান্নাঘরে ঢুকে। কি সমস্যা তোর? চোপ, তোদের ভাই বোন দুজনেরই কেন মনে হয় আমার কোনো সমস্যা আছে? সাদির এমন কথায় বোকা বনে যায় মাহির। মাহির মেয়েকে হেসে বলে, আরে না, আসলে তুই দেখেও না দেখার মতো করে চলে আসলি, তাই আর কি। তোদের সাথে কথা বলার থেকে এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার বউটাকে সুস্থ করে তোলা। কি বলিস, বনু অসুস্থ? নিশ্চয়ই কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে। বনুর রুম কোনটারে, দেখে আসি। তোর যাওয়া লাগবে না। কেন? তোর বোন এখন রেস্ট করছে। আচ্ছা একটা কথা বল বনু, আব্বু আর ছোট আম্মুর জন্য কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে, তাই না? তোর এমনটা কেন মনে হলো? এই যে সবার সাথে রাগ করে চলে আসলো, তাই। তোর অর্ধেক ভাবনা ঠিক আর অর্ধেকটা ভুল। মানে? তোর বোন কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে এটা ঠিক, তবে তোর বাবা আমার জন্য কান্নাকাটি করে নয়, বরং আর কি কারণ থাকতে পারে? আমার জন্য কেঁদেছে। কি তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস? গর্ধব, তোর বোন কষ্টে নয় সুখে কেঁদেছে। কোন সুখে মানুষ কাঁদে? কেন, ছুঁয়ে দেওয়ার সুখে। সাদির কথার মানে বুঝতে আর দেরি হলো না মাহিরের। নিমিষে চোখগুলো বড় বড় হয়ে গেছে। অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকায় সাদির দিকে। সাদি নিজের মতো কাজে ব্যস্ত। আর এদিকে মাহির বেচারা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। তুই না বললি এখন কিছু করবি না? বলেছিলাম তো। তাহলে? বোকা ছেলে, যেখানে তোর বোনের এক নজর যথেষ্ট আমাকে উন্মাদ করার জন্য, সেখানে তোর বোন ছোঁয়ার অনুমতি দিয়ে দিয়েছে। তোর কি আমাকে সাধু পুরুষ মনে হয়? মাহির চোখ মুখের বিকৃতা করে তাকায়। এটা কিন্তু চিটিং সাদি। সাদির রান্না শেষ হয়ে গেছে, তাই সাদি মাহিরের কথার উত্তর না দিয়ে একটা ট্রেতে করে সুপের বাটি নিয়ে দোতলার দিকে হাঁটা ধরে। এদিকে মাহির বেচারা হাহুতাশ করছে। ভেবেছিল সাদির আগে বিয়ে করবে, তা তো পারলই না। বাসরটা আগে করবে না, তাও হলো না। সাদি ঘুরে তাকায় মাহিরের দিকে। মাহিরকে মুখ কালো করে রাখতে দেখে সাদি কিছুটা চেঁচিয়ে গেয়ে উঠল। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। বউ, কাঁথা জড়িয়ে বিছানার এক কোণে শুয়ে আছে আকসারা। সাদিকে রুমে ঢুকতে দেখেও কিচ্ছু বলল না। সাদি দ্রুত এগিয়ে যায় আকসারার কাছে। সাইড বক্সের উপর থেকে ফার্স্ট এড বক্সের মধ্যে থেকে থার্মোমিটার নেয়। তারপর আকসারার পাশে বসে। আকসা ওঠো, খেয়ে মেডিসিন খাবে। কিছু খাবো না, আপনি যান তো এখান থেকে। এটা বললে হবে না বউ, খেতে হবে তো। লক্ষ্মী বউ বায়না করে না, ওঠো। আদিল, খাবো না আমি। বউ, এমন আওয়াজ করো না, আমি কিন্তু অন্য কিছু ফিল করছি। সাদির কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র আকসারা লাফিয়ে ওঠে। আকসারা কটমট করে তাকায় সাদির দিকে। আপনি অত্যন্ত অসভ্য, অভদ্র, আশ্চর্য।
তোর বউ তুমিও না। আমি কি সাধু পুরুষ নাকি যে ভদ্র থাকবো? আর বউর সামনে ভদ্র থাকলে কি নেক্সট জেনারেশন তাড়াতাড়ি আসবে নাকি? সে যাই হোক, আমি কিন্তু বউ তোমার ভাইয়ের বিয়ের আগে বাপ হতে চাই। আশ্চর্য, আমার ভাইয়ের বিয়ে আর 1 মাস পর। এর মধ্যে আপনি আপনার বাচ্চা এনে এর মধ্যে আমি আপনার বাচ্চা এনে দিব কোথা থেকে? জানি না আমি কিছু। আজীব, এটা কি মগের মুল্লুক নাকি যে আপনি বললেন আর হয়ে গেল? আমি এত কিছু জানি না বউ। আদিল, আকসারা রীতিমতো রেগে বোম হয়ে আছে। সাদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকসার মুখে থার্মোমিটার দেয়। আকসারাও আর কিচ্ছু না বলে চুপ হয়ে আছে। সাদি জ্বরের তাপমাত্রা দেখে কপালে ভাঁজ ফেলে। জ্বরের তাপমাত্রা একটু বেশি। সাদি আর এক মুহূর্ত দেরি না করে স্যুপের বাটি হাতে তুলে নেয়। এক চামচ স্যুপ নিয়ে আকসারের মুখের সামনে ধরে। আকসারা একবার স্যুপের বাটির দিকে তো একবার সাদির দিকে তাকাচ্ছে। এটা কে রান্না করেছে? তোমার আদিল রান্না করছে। এবার হা করো তো, ঠান্ডা হয়ে যাবে। জ্বর উঠেছে, মেডিসিন নেবে। কি বললেন? আমার আদিল? হ্যাঁ, আকসারা নীলার আদিল। আকসারা মৃদু হাসে, আর কিচ্ছু না বলে স্যুপ খাওয়ায় মন দেয়। সাদি আকসারাকে চুপ খাইয়ে দেয়। সাদি আকসারাকে স্যুপটা খাইয়ে দেয়। ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন নিয়ে আকসারার হাতে তুলে দেয়। আকসারাও আর কিচ্ছু না বলে চুপচাপ খেয়ে নেয়। সাদি স্যুপের বাটি আর বাকি যা কিছু নিয়েছিল এসবই দূরে সরিয়ে দেয়। তারপর নিজে গিয়ে আকসারার পাশে শুয়ে আকসারাকে বুকে টেনে নেয়। অন্ধকার ঘরে বসে আছে একজন যুবক, হাতে তার 5 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ের ছবি। ছবিটার দিকে তাকাতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চাইলেও নিজেকে সামলাতে পারছে না সে। তার মতে প্রেয়সীকে হারানোর বেদনা নাকি খুব যন্ত্রণাদায়ক, নয়তো সে চাইলেও কেন ভুলতে পারছে না তার প্রেয়সী ফিরছে। এর থেকে বেশি খুশি সংবাদ আর কি হতে পারে? মনের মধ্যে তার হাজারো প্রশ্ন, চাইলেও যে উত্তর মেলাতে পারছে না সে। যুবকটি খালি গলায় গেয়ে উঠল, তোমার আশাতে এই পথ চাওয়াতে আমার ভালো লাগে, এত ভালো এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই নাই আমার। মিশরের কাইকো শহরের একটা হোটেলে উঠেছে রাকিব। ওর সাথে রয়েছে আকসারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জ্যাক, যে কিনা রাকিবকে সাহায্য করছে গাবরের কেসটাতে। জ্যাক একটা ফাইল নিয়ে এগিয়ে আসে। স্যার, এটাতে ওই টেররিস্টগুলোর লিস্ট রয়েছে। আমি আশা করব এর থেকে বেশি কোনো ইনফরমেশন দরকার নেই। আমাকে ম্যাডাম অর্ডার করেছে আপনাকে সব রকমের সাহায্য করার জন্য। আমি তা করব। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, ম্যাডাম বলেছেন আপনি চাইলে ওই লোকগুলোর সাথে যা খুশি করতে পারেন। পরবর্তীতে যা হবে তা যেন আমি সামনে নেই। তোমাদের অনেক থ্যাঙ্কস। আমি একা সবটা করলে অনেকটা সময় লাগতো, হয়তো 2 দিন কিংবা এরও বেশি, তবে সেই কাজটা তোমরা সহজে করে দিয়েছো। আমার 2 দিনকে 2 ঘন্টায় পরিণত করে দিয়েছো। আর কিছুর প্রয়োজন নেই, বাকিটা আমি সামলে নিব। তোমার যাওয়ার প্রয়োজন নেই সেখানে, আমি একাই সবটা সামলাতে পারবো। কিন্তু স্যার, ওরা সংখ্যায় অনেক বেশি, আপনি একা কীভাবে? রাকিব জ্যাককে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি একজন সিআইডি অফিসার জ্যাক। ওরা সংখ্যায় বেশি বলে ভয় পাবো এমন ব্যক্তি আমি নই। ওদের প্রত্যেককে যার যার ডেরা থেকে টেনে হিস্টে বের করে আনবো। ওকে স্যার, আপনি ভেতরে একা প্রবেশ করুন, প্রবলেম নেই। তবে আপনাকে সম্পূর্ণ একা ছাড়তে পারবো না। ম্যাম বলেছে আমার সাথে অলওয়েজ থাকতে, তাই আপনাকে সম্পূর্ণ একা ছাড়া সম্ভব না। বেশ, তোমরা বাইরে থাকবে আর আমি ভিতরে প্রবেশ করব। রাকিব আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। ওর সাথে জ্যাকও উঠে বসে। গাড়ি গিয়ে থামে মিশরেরই জনপ্রিয় একটা বারের সামনে। বলা বাহুল্য এখানে সব বড় বড় ক্রিমিনালরা আসে। রাকিব গাড়ি থেকে নেমে আসে। কোনো আগাম বার্তা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে সে। একটা মজার বিষয় হলো, রাকিবকে সেখানে দেখে সবাই বেশ অবাকই হয়। সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে সেখানে থাকা সব থেকে পাওয়ারফুল মাফিয়া রাকিবের সামনে এসে দাঁড়ায়। রাকিব নিজেও বেশ অবাক হয়। স্যার, আপনার আসার কি দরকার ছিল? আমাকে বলতেন, যা দরকার আমি করে দিতাম। রাকিব ভ্রুকুচকে তাকায়। ডু ইউ নো মি? ইফ আই রং ইউ আর সিনিয়র সিআইডি অফিসার রাকিব ভুইয়া। Am I right, sir? ইয়েস রাইট, বাট হাউ ডু ইউ নো মি? Come on, sir. The one who makes criminal afraid. I will not recognize him. লোকটার কথায় স্পষ্ট ব্যঙ্গ।
তার কথা শুনে সবাই শব্দ করে হেসে ওঠে। রাকিব রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। লোকগুলোর মধ্যে থেকে একজন কোনো আগামবার্তা ছাড়াই গুলি করে। রাকিব সাথে সাথে জায়গা থেকে সরে দাঁড়ায়। তারপর শুরু হয় বীভৎস পরিস্থিতি। কম করে হলেও সেখানে 20 জন লোক রয়েছে। খুব নিখুঁত ও দক্ষভাবে প্রতিটি মানুষকে পাল্টা আঘাত করে রাকিব। স্যার, এদেরকে নিয়ে কোথায় যাবেন এখন? জ্যাক, এরা কাবিরকে মৃত্যুর পদযাত্রী বানিয়েছে। এদেরকে জীবিত অবস্থায় আমি কবর দিব। গাড়ি ঘুরিয়ে মিশরের মরুভূমিতে নিয়ে যাও। ওকে স্যার। জ্যাক কথাটা বলে গাড়ি ঘুরিয়ে মিশরের মরুভূমির দিকে নিয়ে যায়। ওরা সংখ্যায় বেশি হলেও রাকিবের সাথে পেরে ওঠেনি। রাকিব বেরিয়ে এসে জ্যাককে বলে ওদের সবাইকে গাড়িতে তুলে নিতে। জ্যাকও রাকিবের কথা মতো ওদের গাড়িতে তুলে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্র ক্লান্ত পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। এমন সময় না চাইতেও রায়ান চৌধুরী আর ইকরাম চৌধুরীর বলা কথা কানে আসে তার, যেখান থেকে রুদ্র জানতে পারে মাহি বেঁচে আছে আর খুব শীঘ্রই মাহি চৌধুরী বাড়ি ফিরবে। প্রথমে অবিশ্বাস্য হলেও পর মুহূর্তে মনের মধ্যে প্রশান্তি মেলে। রুদ্র সেই রাত থেকে সকাল 8টা পর্যন্ত নিজের রুমে বসে এই বিষয়টা নিয়ে ভেবে আসছে। খুশি তার নাচতে ইচ্ছে করছে, তবে আজ আর নিজের ইচ্ছেকে দমিয়ে রাখেনি, বরং সাউন্ড বক্সে ফুল স্পিডে গান ছেড়ে নাচতে শুরু করে। সকাল হয়ে গেছে তাই রুদ্র খুশি মনে নিচে নামছিল, তবে তার দৃষ্টি গিয়ে আটকায় চৌধুরী বাড়ির সোফায় বসে থাকা মাহিমের দিকে। রুদ্র ভ্রুকুচকে এগিয়ে যায়। এভাবে সেমটি খোরের মতো বসে আছিস কেন? কাল রাতে হঠাৎ করে মাহির ভাইয়া বের হয়েছে, এখনো পর্যন্ত ফিরেনি। ফোন করেছি, ফোন বারবার রিং হয়ে কেটে যাচ্ছে, ফোন তুলছে না। আব্বুকেও কল করে পাওয়া যাচ্ছে না। কাল রাতে নিউজ দেখলাম সেনাপ্রধান কাবিজ রায় চৌধুরী অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে আব্বু সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে। কি বলিস? দুজনের একজনও ফোন তোলে না? না। মাহিমের মতো রুদ্রের মনেও দুশ্চিন্তা হানা দিল। রুদ্র নিজেও ফোন বের করে মাহিরকে কল দেয়। প্রথমবার ফোন রিং হয়ে কেটে গেল। রুদ্র পুনরায় কল করলো। কলটাও রিং হয়ে কেটে যাবে এমন লাস্ট মুহূর্তে এসে কলটা রিসিভ হয়। এই মাহি, কোথায় আছিস তুই? আর মামা কোথায়? আমি আর আব্বু একসাথে আছি। রুদ্রের হাত থেকে মাহিম ফোনটা নিয়ে নেয়। তারপর বেশ দ্রুত জিজ্ঞেস করে ওঠে, এ ভাইয়া, বনুর কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, কোথায় ও? আদিলের কাছে। আব্বু কোথায় জানিস? হ্যাঁ, আমার সাথেই আছে। আম্মু এসেছে এখানে। কোথায় আছিস তোরা? সামিরদের বাড়িতেই। আমি আসি, বনুকে অনেক দেখতে ইচ্ছে করছে। আমরা বিকাল পর্যন্ত আছি এই বাড়িতে, তুই আয় বিকেলের দিকে। ওকে, লোকেশন পাঠিয়ে দে, আমি চলে আসবো। মাহিম কথা শেষ করে রুদ্রের ফোন দিয়ে দেয়। তবে রুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে মাহিরের দিকে। তুই কবে থেকে মাহিমাকে বনু বলা শুরু করলি? আমি কখন মাহিমাকে বনু বললাম? এই মাত্র না বললি? ও, এটা তো ভাবিকে বলেছি, বনু মানে ভাইয়ার হবু বউ। ওরা তো রিলেশন করে বিয়ে করেছে, তাই অন্যকে প্রথম থেকে বনু বলে, আর ওটাই অভ্যাস হয়ে গেছে। ও তাই বল, আমিও বলি। তুই কবে থেকে মাহিমাকে বনু বলিস? হুম। মাহিম মেকি হেসে কথা শেষ করে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। কেননা ও তো মিথ্যে বলেছে রুদ্রকে। ও তো দেখা গেল কখন মিথ্যে বলতে বলতে সত্যিই বলে দেয়, তখন আবার আরেক ক্যাচাল। রুদ্রের মন যেহেতু ভালো, তাই সে এই বিষয়টা নিয়ে মাথা ঘামালো না। কলেজ শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছে সামিরা। গোধূলির বেলা, পাখির কিচিরমিচির, রাস্তার হর্নের তীব্র শব্দ, পরন্ত বিকেলে সূর্যের হালকা আলো, সব মিলিয়ে ক্লান্তকর অবস্থা। আজ আর রিমি আসেনি, তাই একা একাই বাড়ি ফিরছে সামিরা। মেন রোড পেরিয়ে এলাকার রাস্তায় ঢুকতে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। এক মনে হাঁটছে সামিরা। আসার সময় গাড়ি খুঁজে পায়নি, তাই হেঁটে যাচ্ছে। নয়তো কোনো প্রশ্নই আসে না এই ক্লান্ত শরীরে হেঁটে যাওয়া। সামিরার ভাবনার মাঝে একটা বাইক এসে থামে ওর সামনে। এক্সকিউজ মি মিস। হঠাৎই পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে সামিরা কেঁপে ওঠে। পাশ ফিরে তাকাতেই দেখতে পায় হেলমেট পরা একজনকে। ছেলেটা নিজের সাথে করে ঝিলিমিলি বেলুন, সাথে রয়েছে কয়েক রকমের বিদেশি নামি দামি ব্র্যান্ডেড চকলেটের বুকে। সামিরাকে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলে ওঠে, আমার একটা কথা বলার ছিল। আমি আসলে ছেলেটা নিজের কথা শেষ করার আগে সামিরা হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলে,
দেখুন মিস্টার, আমি জানি আপনি কি বলবেন। যাই হোক, শুনে রাখুন, আমাকে প্রপোজ করে লাভ নেই। আমার ভাইয়েরা জানতে পারলে আপনাকে জানে মেরে দেবে। একটা কাহিনী শুনুন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল।